ক্লাস শুরু হয়ে গেছে, সবাই লাইভে চলে আসে। সালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই চমৎকার একটি টপিক শিখব, এবং এখান থেকে আশা করি আপনারা পরীক্ষায় একটা না একটা প্রশ্ন পাবেন। তো আমরা বেশি দেরি করব না। তো আমি আগে একটু হচ্ছে কি দেখতে যাচ্ছি আপনারা যারা যুক্ত আছেন, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, প্রপারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, আমি আশা করি হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে। তো যারা কমেন্ট করতেছেন সবার কমেন্ট হচ্ছে কি রিপ্লাই দেওয়ার মতো হচ্ছে কি সময় আমার নেই, এবং হচ্ছে কি যেগুলো হচ্ছে আপনারা প্রশ্ন করবেন পড়ানোর সময় ওগুলো হচ্ছে কি অবশ্যই আমি হচ্ছে কি একটু রিপ্লাই দিতে পারবো, এবং ওগুলো চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। কিন্তু এখানে নাম নাম হচ্ছে কি প্রেজেন্ট করার মতো বা হচ্ছে নাম পড়ার মতো হচ্ছে কি এতটুকু সময় পাওয়া যায় না। যাই হোক হচ্ছে আমি ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে আমাদের উপসর্গ। ওকে, আচ্ছা।
আমরা উপসর্গ আজকে পড়বো। তো উপসর্গ হচ্ছে কি বেসিক্যালি কোথায় বসে এবং উপসর্গের কাজ কি এবং উপসর্গ থেকে কোন ক্যাটাগরিতে প্রশ্ন আসে সেগুলো ভালো করে জানতে হবে। তো আমরা উপসর্গ নিয়ে কথা বলার আগে আমরা একটু দেখবো উপসর্গ থেকে আমাদের পরীক্ষায় প্রশ্নটা কি হয়। হ্যাঁ, প্রশ্নটা কি হয় সেটা আগে বুঝি, যে উপসর্গ থেকে প্রশ্ন কি রিলেটেড হতে পারে। একটা হচ্ছে উপসর্গ প্রকারভেদ, উপসর্গ নির্ণয় করা। হুম, এটা একটা প্রশ্ন, উপসর্গ নির্ণয়। ঠিক আছে, তারপর আমরা একটা যদি দেখি উপসর্গের ব্যবহার, উপসর্গের ব্যবহার। হ্যাঁ, আরো যদি আমরা প্রশ্ন দেখি যে কোন ধরনের উপসর্গ, কোন ধরনের কোন ধরনের উপসর্গ বা কোন প্রকারের উপসর্গ। আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি উপসর্গের হচ্ছে অর্থ। ওকে, তাহলে দেখেন যে হচ্ছে আমি এখানে 4টা স্টেপ লিখলাম। হ্যাঁ, 4টা প্রশ্ন লিখলাম আর কি, যে উপসর্গ থেকে এই 4টা হচ্ছে কি যে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে প্রথমে যেটা লিখলাম সেটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে উপসর্গ নির্ণয় করা। এটি একটি শব্দের মধ্যে থাকবে বা একটি বাক্যের মধ্যে থাকবে, থাকার পরে হচ্ছে কি আপনাকে বলবে যে এই বাক্যে কয়টি উপসর্গ আছে। হ্যাঁ, এই খুঁজে বের করো, অর্থাৎ খুঁজে বের করতে আপনাকে বলবে একটা বাক্য দিয়ে সেই বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে সেটা নির্ণয় করা, অথবা একটি শব্দের মধ্যে কয়টি উপসর্গ আছে একটা সিম্পল একটা শব্দ দিবে, দিয়ে বলবে এই শব্দের মধ্যে হচ্ছে কয়টি উপসর্গ আছে নির্ণয় করেন। ঠিক আছে, এই একটা প্রশ্ন গেল। আর হচ্ছে কি উপসর্গের ব্যবহার। হ্যাঁ, এটা হচ্ছে কি কি অর্থে ব্যবহার করা হয়, এটা কোথায় ব্যবহৃত হয়, বা এটা ব্যবহার করা হয় কেন, বা এর নিজস্ব কোনো অর্থ আছে কিনা। হ্যাঁ, ওইটা হচ্ছে উপসর্গের ব্যবহার। এবং হচ্ছে উপসর্গের হচ্ছে কি প্রকার নির্ণয় করা, কোন প্রকারের। তো আমরা জানি উপসর্গ কয় প্রকারের আছে। ঠিক আছে, একটা উপসর্গ দিয়ে বলবে যে এটা হচ্ছে কোন ভাষার উপসর্গ। ঠিক আছে, ওই ধরনের একটা প্রশ্ন করবে। আর একটা হচ্ছে উপসর্গের অর্থ কি, একটা শব্দের মধ্যে থাকবে, এই শব্দের মধ্যে দিয়ে বলবে হচ্ছে কি এই উপসর্গটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু উপসর্গ থেকে হচ্ছে কি আমাদের পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা যারা হচ্ছে কি প্রশ্ন কি হবে উপসর্গ থেকে বা কোন ক্যাটাগরিতে হবে সেটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, সবাই একটু হচ্ছে কি কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন, আমাদের হচ্ছে কি একটু সমস্যা হয়েছিল হয়তোবা, যে ইয়েতে কানেকশনে নেট প্রবলেম ছিল। নেট প্রবলেম অন্য ফেসবুকে আচ্ছা সবাইকে আবার জয়েন করতে হবে। আচ্ছা, সবাই একটু জয়েন করে ফেলেন সবাই লাইভটাতে। ক্লাসে আবার জয়েন করে ফেলুন। হ্যাঁ, এটা ফেসবুকের একটা উইকনেসের কারণে এটা হয়েছে, এটা নেটওয়ার্কের সমস্যা। আপনার ক্লাসটাতে আবার পার্টিসিপেট করুন। ওকে। তো আমরা একটু যদি দেখি উপসর্গ হচ্ছে কি কাজ করে, এর হচ্ছে একটা প্রাথমিক ধারণা মানে হচ্ছে উপসর্গ হচ্ছে কখনো তার নিজস্ব অর্থ নেই। নিজস্ব কি নেই? অর্থ নেই। ওই জায়গাটা মাথায় রাখবেন, উপসর্গের নিজস্ব অর্থ নেই। হ্যাঁ, অন্য শব্দের পূর্বে যুক্ত হয়, অন্য মূল শব্দের পূর্বে বসে, অন্য মূল শব্দের পূর্বে বসে। যে শব্দের পূর্বে বসবে সেই শব্দের অর্থের পরিবর্তন করবে। অর্থের পরিবর্তন করে। তাহলে হচ্ছে সবাই একটু লক্ষ্য করেন যে আমি এখানে 3টা ক্যাটাগরি লিখলাম, যে এইগুলো হচ্ছে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বুঝতে হবে যে এর নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয় বা অব্যয় সূচক শব্দাংশ, এটা কিন্তু শব্দ না, এটা হচ্ছে একটা শব্দের অংশ, রাইট? তো এর কোনো নিজস্ব অর্থ নেই, অর্থাৎ নিজে নিজে কোনো অর্থ দিতে পারে না। অন্য মূল শব্দের, এখানে একটু লক্ষ্য করেন যে আমি এই জায়গাটায় যেটা লিখেছি একটা মূল শব্দ হতে হবে, অর্থাৎ যে শব্দটা পূর্বে বসবে
ওই শব্দটার একটা অর্থ থাকতে হবে, অর্থাৎ অর্থবাচক শব্দ হতে হবে। ওই মূল শব্দের পূর্বে বসে, হ্যাঁ, বসার পরে যে কাজটা করে ওই শব্দের অর্থের পরিবর্তন করে। দেখেন, ওই শব্দের অর্থের কি করবে? পরিবর্তন করবে, রাইট? এখন কেন হচ্ছে এই কাজগুলো করে? দেখেন, আমি যদি একটা শব্দ লিখি, দেখেন হচ্ছে কি হার, হ্যাঁ, দেখেন হার মানে আমরা জানি হচ্ছে কি হেরে যাওয়া, লস হওয়া, তাই না? বুঝতে পেরেছি। কিন্তু এই হার একটা শব্দের দেখেন মূল শব্দ কিনা, এবং এর দেখেন এই শব্দটা কিন্তু একটা অর্থ আছে, রাইট? এখন তার পূর্বে আমি হচ্ছে কি যে যুক্ত করে দিলাম তখন কি হয়ে গেল শব্দটা? প্রহার। এখন একটু লক্ষ্য করেন, এই প্রটাই হচ্ছে উপসর্গ। এই প্রটাই মানে হচ্ছে উপসর্গ, ঠিক আছে? তো এই প্রটাই হচ্ছে উপসর্গ। এর কাজটা কি হয়েছে? হার শব্দের পূর্বে বসেছে, রাইট? তো উপসর্গ একটা মূল শব্দের কোথায় বসে? পূর্বে বসে। পূর্বে বসার পরে দেখেন ওই হার শব্দটা ছিল মূল শব্দ, এর একটা অর্থ আছে কিনা দেখেন। যদি ওই শব্দটার কোনো অর্থ না থাকে তখন যেটা বসবে সেটাকে আমরা উপসর্গ বলতে পারবো না। এই জিনিসটা হচ্ছে আমরা বুঝি না, যে হচ্ছে একটা মূল শব্দ আমরা দেখি চিনি, উপসর্গগুলোকে চিনতে পারি, কিন্তু তারপর আমরা যে কাজটা করি যে এই শব্দটার যদি একটা অর্থ না থাকে, অর্থবাচক শব্দ না হয়, যখন এই শব্দের পূর্বে এটা যুক্ত হবে তখন সেটাকে আমরা উপসর্গ কিন্তু বলতে পারি না। বুঝতে পারছি? তাহলে একটা মূল শব্দের পূর্বে বসবে, বসে দেখেন ওই শব্দের অর্থের পরিবর্তন করছে কিনা। দেখেন এই যে হার শব্দের অর্থের এখন পরিবর্তন হয়ে গিয়েছে। তো কিভাবে পরিবর্তন হয়েছে? আমরা যদি হার মানে হেরে যাওয়া, তো কিন্তু এখন প্রহার মানে হচ্ছে কি? প্রহার মানে কাউকে কি করা? মারা, বা হচ্ছে কি কাউকে হচ্ছে কি তাড়িয়ে দেওয়া, সেই অর্থ হচ্ছে কি প্রহার ব্যবহৃত হয়, রাইট? তার মানে দেখেন এই যে এই প্রটাই, এটা হচ্ছে কি উপসর্গ, রাইট? তাহলে আমরা বুঝতে পারলাম যে উপসর্গ হচ্ছে কি কিছু অব্যয় বা অব্যয়সূচক শব্দাংশ। এই যে শব্দটা দেখেন, এটা কিন্তু শব্দ না, এটা একটা শব্দের অংশ, এই জন্য একে বলা হয় শব্দাংশ, রাইট? তো এই যে প্রটা হচ্ছে একটা শব্দের অংশ। তো মূল শব্দের পূর্বে বসে, মূল শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন করে দেয়। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার যে উপসর্গ হচ্ছে একটি কি শব্দের অংশ এবং অন্য শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থ কি করে? পরিবর্তন করে। তার মানে এখন আমরা এখান থেকে একটা কথা বলতে পারি যে উপসর্গে অর্থ বাচকতা নেই, রাইট? উপসর্গে কি নেই? অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ বোধকতা রয়েছে। বোধকতা মানে হচ্ছে অর্থ সৃষ্টি করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে, নতুন অর্থ সৃষ্টি করে, রাইট? তার মানে এই এদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসলে সে কি করে? একটি নতুন অর্থ সৃষ্টি করতে পারে বা সৃজনশীলতা তার রয়েছে। এই জন্যই কিন্তু বলা হয় উপসর্গে অর্থবাচকতা নেই, কিন্তু অর্থ বোধকতা রয়েছে। আমাদের ক্লিয়ার? সবারই ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার? দেখেন আমি কিন্তু বেসিক জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ধরিয়ে দিয়েছি। এখন আমরা যে জায়গায় যাবো যে উপসর্গটা কিভাবে পড়তে হবে এবং কোন বিষয়গুলো আমরা শিখবো, এখন এগুলো আমরা একটু দেখবো, রাইট? তো আমরা একটু লক্ষ্য করি সবাই যে আমাদের ক্লিয়ার। ওকে, তাহলে বলেন তো উপসর্গের অর্থবাচকতা রয়েছে? অর্থবাচকতা রয়েছে? বলেন, উপসর্গের কি অর্থবাচকতা রয়েছে? নাই, তাই না? কিন্তু অর্থ কি রয়েছে? দ্যোতকতা রয়েছে। দ্যোতকতা মানে কি? অর্থ সৃষ্টি করার ক্ষমতা। ওকে, আচ্ছা, তো সবাই একটা স্ক্রিনশট দেন, এই জায়গাটাতে স্ক্রিনশট দিয়ে নেন, ঠিক আছে? সবাই একটা স্ক্রিনশট নেন, ঠিক আছে? নিয়ে হচ্ছে কি সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন এসএস ডান। অনেক সময় পেয়েছেন, স্ক্রিনশট নেন, সবাই দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, এখন আমরা উপসর্গের হচ্ছে কি কাজগুলো দেখবো, কোন প্রকারভেদ দেখবো এবং উপসর্গ নির্ণয় করা শিখবো। সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখন শিখবো। তো আমি মুছে দিলাম সবার স্ক্রিনশট, আশা করি ডান। সবাই সস নিয়েছেন? সস? ওকে, এখন আসেন উপসর্গের দিকে। আমরা যদি চাই তো উপসর্গের কত প্রকার দেখেন। উপসর্গের প্রকারভেদ কত প্রকার আমরা জানি। উপসর্গ হচ্ছে প্রকারভেদ, যদি আমরা বলি হচ্ছে বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, তারপর হচ্ছে কি বিদেশি উপসর্গ। ওকে, তো বাংলা উপসর্গ কয়টি? 21টি, পরীক্ষায় প্রশ্ন আসে। বা হচ্ছে আমরা যদি তৎসম উপসর্গ কয়টি? 20টি। বিদেশি উপসর্গ অনেকভাবে ভাগ আছে, একটা হচ্ছে আমরা জানি হচ্ছে কি ফার্সি, তারপর হচ্ছে আমাদের আরবি,
তারপর হচ্ছে আমাদের ইংরেজি, আচ্ছা আমাদের হিন্দি বা উর্দু। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি উপসর্গ দেখি, বাংলা উপসর্গ কয়টি? 21টি। বাংলা উপসর্গ কয়টি? 21টি। প্রশ্ন আসে যে বাংলা উপসর্গ কয়টি রয়েছে? 21টি রয়েছে, রাইট? তো 21টি উপসর্গ হচ্ছে আমরা কিভাবে হচ্ছে কি মনে রাখবো, সেই জিনিসটা আমাদের শিখতে হবে। তৎসম উপসর্গ কয়টি? 20টি। তো 21টি উপসর্গ মনে রাখবেন আমাদের 21শে ফেব্রুয়ারি, দ্যাটস হচ্ছে বাংলা উপসর্গ কয়টি বলেন তো? 21টি, রাইট? তো এই জিনিসটা দ্বারা হচ্ছে মনে রাখবেন বাংলা উপসর্গ হচ্ছে 21টি, তৎসম হচ্ছে 20টি, এবং যে বিদেশি উপসর্গের ভাগ আছে, ফার্সি আছে 10টি, আরবি আছে 6টি, ইংরেজি আছে 4টি, এবং হিন্দি বা উর্দু আছে 2টি। ওকে, যদিও একটি দেখা যায় কিন্তু আমরা 2টি পাই। তো এখন ওগুলো হচ্ছে বিষয় না, কিন্তু এখন আমাকে চিনতে হবে প্রতিটা উপসর্গ দেখে দেখে। এখন দেখেন এইখানে উপসর্গগুলো হচ্ছে কি আপনারা হচ্ছে কি যে এখানে ছন্দ আকারে পড়ে মাথায় রাখবেন। দেখেন ওইখানে গল্প আকারে মনে রাখেন, কিন্তু হচ্ছে গল্প আকারে মনে রাখতে পারেন, কিন্তু কথা হচ্ছে পরীক্ষা হলে ব্যয় করতে পারলে হলো। ঠিক আছে? তো আমরা যদি বলি হচ্ছে কি কি বাংলা উপসর্গ: অ, অগা, অজ, অনা। আ, আর, আ, আর, আন, আব। দেখেন ইতি, উন, ইতি, উন, কতকু, নি পাতি, নি পাতি, ভি, বর, রাম। স, সা, সু, হা। দেখেন তাহলে এইখানে আমি 4টা করে লাইন লিখেছি, দেখেন একটু লক্ষ্য করে যে 4টা করে লাইন লিখেছি। আচ্ছা, একটু নিচের দিকগুলো হয়তো ম্যাপে একটু দেখা যাচ্ছে না, তারপর হচ্ছে আমি একটু লিখে দেবো, উপরে লিখে দেবো। দেখেন, তো আমরা যদি বলি, দেখেন এখানে কি বললাম যে হচ্ছে এই বাংলা উপসর্গ হচ্ছে কয়টি? যে 21টি। মনে রাখবো কিভাবে? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কতকু, নি পাতি, বি, বর, রাম। দেখেন নি পাতি, বি, বর, রাম। হুম, বি, ভর, রাম। স, সা, সু, হা। দেখেন এই হচ্ছে কয়টি বলেন তো? 21টি। তাহলে অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আম, ইতি, উন, কতকু, নি পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। হ্যাঁ, তো এখানে গল্প দিয়ে মনে রাখতে পারেন, কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে কি এই যে কবিতার আকারে, ছন্দের আকারে 4টা করে আপনি যে মুখস্থ করেন, আমি আশা করি হচ্ছে আপনি 2বার পড়লেন আজকে এবং আগামীকাল 2বার জব করলেন, তার মানে আপনার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? এখানে গল্প দিয়েও আপনি মনে রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আপনার যেভাবে ভালো লাগে সেভাবে মনে রাখেন, কিন্তু উপসর্গগুলোকে চিনতে পারলেই হলো। একটা কথা কি, এটা যে বাংলা উপসর্গ সেটাকে চিনতে পারলেই হলো। ঠিক আছে? এখন এইখান থেকে প্রশ্ন আসবে, নিচের কোনটি বাংলা উপসর্গের উদাহরণ? দেখেন এই যে আমি বললাম উপসর্গের প্রকারভেদ নির্ণয় করা, যে নিচের কোনটি বাংলা উপসর্গের উদাহরণ। যদি এই প্রশ্নটা আসে তখন আপনাকে এইখান থেকে যে কোনো একটা উপসর্গ থাকবে আর বাদ বাকি অন্য জায়গা থেকে থাকবে, তখন আপনাকে কিন্তু উত্তর দিতে হবে। এখন আমরা যদি একটা উপসর্গ মুখস্থ করি, দেখেন আমরা যে বাংলাগুলো মুখস্থ থাকে তাহলে আমরা কিন্তু তৎসমগুলোকে এমনিই পারবো। এইটা হচ্ছে মূল কারণ এখানে। ঠিক আছে? তো বাংলা উপসর্গ যদি আমরা মুখস্থ থাকে, দেখেন আমরা কিন্তু অন্যগুলোকে এমনিই পারবো। তো দেখেন আমি হচ্ছে কি যে নিচে দেখা যায় না বিধায় উপরে লিখে দিয়েছে আপনাদেরকে, দেখেন একটু লক্ষ্য করে। ঠিক আছে? তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, অ, অঘা, অজ, অনা, আ, আর, আনাব, ইতি, উন, কতকু, নি পাতি, ভি, ভর, রাম, শসা, সোহা। অর্থাৎ okay, আশা করি এখন দেখা যাবে সব দিক থেকেই। ও আচ্ছা, আমরা এই যে এগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে হচ্ছে আমাদের তৎসম 20টা যে আছে, এই তৎসম 20টা আমাদের মুখস্থ রাখা একদম ইজি ব্যাপার হবে। কিভাবে আমরা 20টা মুখস্থ রাখবো? দেখেন আমরা যদি বলি এইখানে বাংলা এবং তৎসমের 4টা হচ্ছে কি বলেন তো মিল আছে। এই 4টা হচ্ছে কি বলেন তো? আ, সু, বি, কি, নি। এই 4টা হচ্ছে কি বাংলাতেও যা আছে, দেখেন তৎসম কি আছে বলেন তো? সেম আছে। আ, তারপর কি বলেন তো? সু, বি, কি বলেন তো? নি। আ, সু, বি, নি।
এই যে এখন আপনাদের এইখানে প্রশ্ন হতে পারে যে আমরা বাংলা কোনটা, তাহলে তৎসম কোনটা? এই ক্ষেত্রে বুঝতে হবে এই যে আশুবিনি চারটা উপসর্গ, এই চারটা উপসর্গ যখন বাংলা শব্দের পূর্বে বসবে তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে কিন্তু বাংলা উপসর্গ, কিন্তু তৎসম শব্দের পূর্বে বসলে সেটাকে আমরা বলবো কিন্তু হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে প্রশ্নটা দেখেন একটু লক্ষ্য করে, এইখানে আমি যদি বলি এই যে সুটা, দেখেন এই সুটাকে যদি আমি হচ্ছে বাংলা উপসর্গের বাংলা শব্দের পূর্বে বসাই, যেমন আমি হচ্ছে কাজ একটা শব্দ বললাম, দেখেন এই কাজ, এই কাজের পূর্বে যখন আমি সু বসিয়ে দিলাম তখন শব্দটা হয়ে গেল কি সুকাজ, রাইট? এখন আপনি দেখেন যদি বলে আপনাকে এখানে সুটা, এই সুটা কোন উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কি বাংলা নাকি এটা তৎসম, এই প্রশ্নটা কিন্তু আপনাকে করতে পারে। তাহলে আপনারা বলেন তো এখানে এই যে সুটা কোন উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা বাংলা নাকি তৎসম? তা আমি বললাম চিনবো কি করে, রাইট? হ্যাঁ, যে দুইটা এক হলে বুঝবো কি করে, রাইট? হ্যাঁ, এটাই বললাম। যদি এই শব্দটা বাংলা হয়, দেখেন এই যে শব্দটা কাজ শব্দটা কিন্তু বাংলা, রাইট? দেখেন কাজ শব্দটা কি বাংলা শব্দ, এই বাংলা শব্দ হওয়ার জন্য এই সুটা এখানে হচ্ছে কি বলেন তো বাংলা উপসর্গ হিসেবে বসেছে, রাইট? তাহলে এইখানে হচ্ছে বাংলা উপসর্গ হিসেবে বসেছে কেন? দেখেন এই কাজটা হচ্ছে কি বলেন তো, এই কাজটা কি বলেন, এই কাজটা হচ্ছে কি বাংলা, রাইট? কিন্তু আমি যদি এখানে বলি যে আমার নামটাই বলি, ধরেন না আমার নামটা দিব না, দেখেন আমি যদি এখানে বলি হচ্ছে কি সুনীল, দেখেন এই সুনীল যখন আমি বললাম, এই ক্ষেত্রে দেখেন এই যে সুটা এখন আপনাকে বলবে এটা কি বাংলা নাকি এটা হচ্ছে কি তৎসম, রাইট? তাহলে আপনারা বলেন এই সুনীল শব্দটার মধ্যে নীল শব্দটা দেখতে হবে কোন ভাষার, রাইট? এর উপর নির্ভর করবে এটা বাংলা নাকি হচ্ছে কি বলেন তো কি এটা তৎসম। তাহলে আমরা যদি বলি হচ্ছে কি, দেখেন এই যে নীলটা হচ্ছে কি তৎসম ভাষার শব্দ, আমরা সবাই জানি নীলটা হচ্ছে তৎসম ভাষার শব্দ। তো নীলটা যেহেতু তৎসম ভাষার শব্দ, এখানে সুনীল শব্দে সুটা হচ্ছে আমাদের কি উপসর্গ, এই সুনীল শব্দে সুটা হচ্ছে আমাদের কি তৎসম উপসর্গ। আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন যে আ সু বি নি এর চারটা উপসর্গ যদি বাংলা শব্দের পূর্বে বসে তাহলে তারা বাংলা উপসর্গ, কিন্তু তৎসম শব্দের পূর্বে বসলে তারা তৎসম উপসর্গ। ক্লিয়ার আপনাদের বলেন তো, সবার ক্লিয়ার এই জায়গাটা ক্লিয়ার? ওকে, এই জায়গাটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে সবাই একটু জানিয়ে দিবেন যে আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা, আমি আশা করি আপনাদের সবার ক্লিয়ার। আমি এই জায়গাটা একটু মুছে দিব, দেখেন এই জায়গাটা একটু মুছে দিব, মুছে দিয়ে এখন আপনাকে হচ্ছে কি বাদ বাকি দেখেন কয়টা উপসর্গ থাকে, এই চারটা চলে গেলে আর কয়টা থাকে, 20টা থেকে চারটা চলে গেলে আর 16টা উপসর্গ। এখন 16টা উপসর্গের মধ্যে আপনি দেখবেন যে এই পাতি, এই পাতি, দেখেন এই যে পাতি আছে এখানে, দেখেন এই যে পাতি, এই পাতি ব্যতীত, পাতি ব্যতীত, দেখেন এই পাতি ব্যতীত, দেখেন পাতি ব্যতীত, পাতি ব্যতীত প দিয়ে, প যুক্ত উপসর্গ সবগুলি হচ্ছে কি বলেন তো পযুক্ত, সকল উপসর্গ হবে তৎসম, সকল উপসর্গ হবে কি বলেন তো তৎসম। কি ব্যতীত বলেন তো, পাতি ব্যতীত, এই পাতির মধ্যে প আছে, রাইট? দেখেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই পাতির মধ্যে, হুম, পাতির মধ্যে কি আছে বলেন তো প আছে, রাইট? তাহলে এই পাতিটা বাদ দিলে প যুক্ত যতগুলো উপসর্গ পাবেন সকল উপসর্গ হবে তৎসম উপসর্গ। তাহলে আমরা যদি কি ধরনের উপসর্গ পাই, আমি এক দুইটা লিখি, দেখেন প, পরা, হ্যাঁ উপ, দেখেন এই যে উপ, তাই না? তাহলে এইখানে দেখেন যে আমরা পাতি বাদ দিলে প্রযুক্ত, তো প্রযুক্ত, প্রযুক্ত সকল উপসর্গই কি হবে বলেন তো তৎসম ভাষার উপসর্গ হবে। তাহলে আমি উদাহরণের এক দুইটা লিখে দিলাম, বাকিগুলো আপনারা একটু হচ্ছে কি দেখবেন এবং হচ্ছে পড়বেন, ঠিক আছে? এবং এইখান থেকে আপনাদের কাজ দিব আমি, এই কাজগুলো কমপ্লিট করতে হবে। ওকে, তার মানে হচ্ছে কি আমরা যদি দেখি যে পাতি ব্যতীত দেখেন প্রযুক্ত সকল উপসর্গ কি হবে বলেন তো যে তৎসম হবে, রাইট? ঠিক আছে, তো সকল উপসর্গ কি হবে বলেন তো তৎসম হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে কি আপনারা দেখবেন হচ্ছে কি যে উপসর্গগুলোকে মনে রাখবেন। অর্থাৎ আপনাকে যে একটা কথা বলে, আপনি যদি বাংলা উপসর্গগুলো মুখস্থ রাখেন, বাংলা উপসর্গগুলো মুখস্থ রাখলে এবং বিদেশি উপসর্গগুলো মুখস্থ থাকলে তৎসমগুলো এমনিই বের করতে পারবেন। এবং তৎসমগুলো হচ্ছে কি আপনি দেখবেন একটু হচ্ছে কি যে তৎসমগুলো হচ্ছে কি উপসর্গগুলো একটু হচ্ছে যে সহজ না, একটু কঠিন ধরনের থাকে, এবং এগুলো হচ্ছে কি আপনি দেখলেই চিনতে পারবেন যে এটা তৎসম। কারণ অন্যগুলোকে আপনি উচ্চারণ করতে পারেন সহজে, কিন্তু এগুলো হচ্ছে কি দেখবেন একটু যে শব্দের মধ্যে যখন যুক্ত হবে তখন একটু কঠিন লাগবে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে কি আপনি কিন্তু মনে রাখতে পারবেন। এখন আমি যদি বলি হচ্ছে কি উপসর্গটি কোন ভাষার, তাহলে আপনি অবশ্যই বলে দেবেন এটা কোন ভাষা বলেন তো, কোন ভাষার?
যে তৎসম ভাষার। এখন আপনাকে যদি আমি বলেছি সম উপসর্গটি কোন ভাষার, দেখেন তো সম উপসর্গটি কোন ভাষার, তো আপনি অবশ্যই বলে দেবেন তৎসম ভাষার। ঠিক আছে, আমি যদি বলে হচ্ছে কি দূর উপসর্গটি কোন ভাষার, দেখেন তো, তাহলে হচ্ছে কি আপনি অবশ্যই বলে দেবেন এটা তৎসম ভাষার। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। দেখেন, তাহলে আমরা সবাই আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছি, তাই না? ওকে, এরপরে আমরা যদি দেখি, দেখেন এখানে একটা টেকনিক আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা এটা সবাই একটু স্ক্রিনশট দেন আগে, হ্যাঁ, সবাই একটু হচ্ছে কি এটাকে স্ক্রিনশট দেন এবং লিখেন হচ্ছে কি যে আপনাদের স্ক্রিনশট ডান, ডান লিখে দেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন? সবাই একটু স্ক্রিনশট দেন, দ্রুত একটা স্ক্রিনশট দেন, তারপর আমি বিদেশিগুলো লিখে দিব। তারপর হচ্ছে কি আপনাদেরকে বলে দিব হচ্ছে কি যে কিভাবে হচ্ছে প্রশ্ন আসে সেগুলো দেখবো আমরা। ওকে, তার মানে আমি এই জায়গাটা মুছতে পারি, রাইট? এই জায়গাটা আমি মুছতে পারি। সবার স্ক্রিনশট হয়ে গেছে আশা করি। এখন বিদেশি উপসর্গগুলোকে দেখেন আমরা কি করি। বিদেশি উপসর্গ দেখেন আছে ফার্সি, রাইট? আমরা যদি ফার্সি উপসর্গগুলোকে একটু লক্ষ্য করে দেখি, ফার্সি মানে কি আপনারা জানেন সবাই, ফার্সি মানে কি বলেন তো? কি ইরানের ভাষা বা হচ্ছে ফারসের ভাষা। তো এই ফার্সি কিন্তু কখনো যে আপনারা ভাবেন যে হচ্ছে কি ফার্সি এবং হচ্ছে ফরাসি এক করে ফেলেন, ফরাসি এবং ফার্সি দুইটা কিন্তু ভিন্ন। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষাকে বোঝায়, আর ফার্সি মানে ইরানের ভাষা বা প্রাচীন ফারস্য যেটাকে বলা হয়, রাইট? আর মধ্যপ্রাচ্যের ভাষাগুলো কিন্তু ফার্সি। তো ফার্সি উপসর্গ আপনার দেখো মোটামুটি 10টি আছে। তো আমরা যদি বলি এটাকে একটা মনে রাখার জন্য আমি একটা হচ্ছে কি ক্লো লিখতেছি, দেখেন যে নাফির বর বদমায়েশ, দেখেন নাফির বর বদমায়েশ, বেয়াদব, ও বকলম, দেখেন ও বকলম, কিন্তু কারবার ও দরদামে নিমরাজি। ওকে, তো এই লাইনটা দেখেন আমি লিখলাম কি নাফির বর কি বলেন তো, নাফির বর বদমায়েশ, হ্যাঁ, দেখেন নাফির বর কি বলেন তো, বদমায়েশ, বেয়াদব, হ্যাঁ, তারপর কি বললাম যে হচ্ছে কি ও বকলম, কিন্তু কারবার ও দরদামে কি বলেন তো, কারবার এবং হচ্ছে কি বলেন তো দরদামে কি নিমরাজি। তাহলে আপনাদেরকে যদি এখন বের করতে বলি তাহলে আপনারা অবশ্যই বের করতে পারবেন, তাই না? দেখেন, ওকে, এখন দেখেন এখানে কে বের করবেন কিভাবে, দেখেন নাফির, তাই না? তাহলে এইখানে কয়টা উপসর্গ আছে, নাফির দিয়ে না একটি উপসর্গ, রাইট? না দিয়ে কি একটু বলেন তো কি উপসর্গ, তারপর এখানে কি আছে ফি আছে, তাই না? তাহলে এখানে কয়টা উপসর্গ আছে, দুইটা। তারপর কি আছে বলেন তো বর, তাই না? তারপর কি আছে বলেন তো এখানে বদ, তাই না? তারপর কি আছে বে, তারপর কি আছে ব, তাই না? তারপর কি আছে দেখেন তো এখানে যে কার, তাই না? তারপর কি দর, তারপর নিম। তাহলে এখানে দেখেন আপনি লক্ষ্য করে যে আপনি হচ্ছে কি 10টি উপসর্গ পেয়ে যাবেন, রাইট? তাহলে আমি কিন্তু হচ্ছে কি এটা লিখতেছি এবং আপনারা এটা মনে রাখবেন এবং বাসায় কিন্তু এগুলো লিখতে হবে, এগুলো কিন্তু আমার কাজ না যে উপসর্গ আমি যতই আপনাকে হচ্ছে কি বলে দিই না কেন, আপনি যদি নিজে মুখস্থ না করেন উপসর্গগুলো তাহলে কিন্তু আপনি চিনতে পারবেন না। এই উপসর্গগুলোকে ফার্স্ট অফ অল আপনাকে মুখস্থ করতে হবে, হ্যাঁ? যাদের মুখস্থ আছে তারা কিন্তু দ্রুত হচ্ছে কি বলে দিতে পারবেন, যেমন অনেকে এখানে কমেন্ট করে ফেলেছেন যে হচ্ছে কি 10টি উপসর্গ অনেকে লিখে ফেলেছেন, তার মানে আপনার আবার হচ্ছে কি পড়া হয়ে গেল, রাইট? কিন্তু এই উপসর্গ হচ্ছে এমন একটা টপিক, এখন উপসর্গগুলোকে বোঝানোর যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। কিন্তু আপনাকে যদি বলি এখন উপসর্গটা হচ্ছে কি মুখস্থ করিয়ে দেওয়া, সেটা কিন্তু আমি মুখস্থ করিয়ে দিতে পারবো না, সেটা আপনাকে মুখস্থ করতে হবে। আমি কিন্তু এই যে মনে রাখার কৌশলটা আপনাদেরকে দিলাম, সেই কৌশলটা হচ্ছে কি আপনারা হচ্ছে কি মুখস্থ রাখবেন, তার মানে এখানে 10টা উপসর্গ মাথায় রাখতে পারবেন, ঠিক আছে? কিন্তু যারা হচ্ছে এইগুলো হচ্ছে কি ছন্দগুলো হচ্ছে কি দরকার নাই, আমি বলি কেন জানেন ছন্দগুলো দরকার নাই, আর এই জায়গাগুলো ছন্দ না পড়ে আপনি এই জায়গাগুলো হচ্ছে কি যে সরাসরি উপসর্গগুলোকে মুখস্থ রাখেন আপনার জন্য আরো বেটার হবে। যারা ওইভাবে করতে পারেন ওইভাবে করবেন, আর যারা হচ্ছে কি যে পারেন না তারা হচ্ছে কি সুন্দর করে এই সংজ্ঞাটা বা এই সূত্রটা শিখে ফেলবেন, তারপর হচ্ছে কি আপনি হচ্ছে জপবেন, তারপর বের করতে পারবেন, ঠিক আছে? নাফির বর কে বলেন তো, নাফির নামে কেউ আছেন এখানে? নাফির বর বদমায়েশ, বেয়াদব ও বকলম,
কিন্তু কারবার ও দরদামে কি বলেন তো নিমরাজ। এই হচ্ছে কি 10টা উপসর্গ এখানে আছে আমাদের কি, যে ফার্সি ভাষার উপসর্গ, রাইট। এরপর আসেন যে আমরা আরবি উপসর্গ, যদি আমরা আরবি উপসর্গগুলোকে দেখি, দেখেন আরবি ভাষা থেকে যে উপসর্গগুলো এসেছে, হ্যাঁ, আরবি শব্দের পূর্বে বসে। এখন এখানে আমরা যদি বলি কি ধরনের বসতে পারে, আরবি উপসর্গ আছে 6টি, তাই না? বুঝতে পারছেন আরবি উপসর্গ কয়টি আছে? 6টি আছে। তো আরবি উপসর্গগুলো কি বলেন তো? যে খয়ের গলা, দেখেন আমি যদি বলি হচ্ছে খয়ের গলা, হ্যাঁ, দেখেন বাজে আম কাশ, দেখেন এখানে হচ্ছে কি খয়ের গ দিয়ে হচ্ছে কি গড়, লা দিয়ে হচ্ছে কি লা, তাই না? বুঝতে পারছেন এখানে হচ্ছে গড়, আর একটা হচ্ছে কি বলেন তো গড়, আর একটা হচ্ছে কি বলেন তো লা। তারপর হচ্ছে বাজে আম খাস, এই হচ্ছে 6টা কি বলেন তো, 6টা হচ্ছে আমাদেরকে আরবি উপসর্গ। তারপর হচ্ছে কি বলেন তো ইংরেজি উপসর্গ, দেখেন ইংরেজি উপসর্গ হচ্ছে কি বলেন তো, আচ্ছা 4টি, তাই না? হ্যাটস আপ, কি বলেন তো ফুল ও হাফাতা শার্ট পরেন, তাহলে এই বোর্ড লেখার দরকার নাই, আমি যদি লিখি হেড, হ্যাঁ, সাপ ফুল, কি বলেন তো হাফ। এই যে হচ্ছে কি আমাদের 4টি, এই 4টা হচ্ছে কি আমাদের বলেন তো যে ইংরেজি উপসর্গ। তারপর যদি আমরা বলি হিন্দি বা দেখ উর্দু উপসর্গ, এই দুইটা আছে, একটা হচ্ছে হর আর একটা হচ্ছে কি বলেন তো হরেক, অর্থাৎ বাবা হর ও হরেক রকম, দেখেন পাগল দিয়া মিলাইছে মেলা, ঠিক আছে? তাহলে দেখেন এখানে কিন্তু আমি উপসর্গগুলো সবগুলোকে আপনাদের লিখে দিয়ে দিলাম। ওকে, এইখানে আপনারা যদি হচ্ছে এই উপসর্গগুলোকে মাথায় রাখতে পারেন, দেখেন মজার বিষয় হচ্ছে কি এই উপসর্গগুলোকে মাথায় রাখলেন, অর্থাৎ বিদেশি উপসর্গগুলো মনে রাখলেন এবং হচ্ছে কি বাংলা উপসর্গগুলো মনে রাখলেন। হ্যাঁ, এখন ধরেন ধরেন যে টেকনিক দেখেন, যে এখন ধরেন হচ্ছে কি যে আসলে হচ্ছে তৎসম উপসর্গটা কোনটা চিনার জন্য, ঠিক আছে? তৎসম উপসর্গগুলো আপনি চিনলেন না, ধরেন চিনলেন না, রাইট? আর আপনি কারে চিনেন? বাংলারে চিনেন এবং কি বিদেশিরে চিনেন, ঠিক আছে? তো একটা পরিবারে ধরেন 3টি ভাই আছে, একটা হচ্ছে বাংলা, আর একটা হচ্ছে বিদেশি, আর একটা হচ্ছে কি সংস্কৃত বা তৎসম। তো এই 3টা ভাই যখন হচ্ছে কি, আপনি 3টা ভাইয়ের নাম জানেন, কিন্তু আপনি 2টা ভাইকে সচক্ষে দেখেছেন, একজন বাংলাকে আর একজন কাকে দেখেছেন বলেন তো, যে বিদেশিকে দেখেছেন, রাইট? এখন 3 ভাই একত্রে এসে বলেছে যে আমাদের মধ্যে হচ্ছে বলুন তো তৎসমকে, তখন আপনি কি তাকে চিনতে পারবেন কিনা বলেন তো? সহজ কথাটা বললাম, যে চিনতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কিভাবে? কারণ আপনি তো বাংলা এবং বিদেশি চিনে ফেলছেন পূর্ণাঙ্গ ভাবে, তোর সময়টা ওটু চিনতে পারবেন, এবং তোর সময়টা এরপরও আমি কতগুলো আপনাদেরকে বলে দিয়েছি এবং সবগুলোই বলে দিয়েছি মোটামুটি, ঠিক আছে? তো আপনি এই যে উপসর্গগুলোকে ফার্স্ট অফ অল হচ্ছে কি যে চিনতে হবে, তো চিনার যে কৌশলটা দিলাম সেটা মাথায় থাকবে কিনা আপনাদের বলেন তো, মাথায় থাকবে কিনা? দেখেন আপনার আমরা কিন্তু পড়ার ক্ষেত্রে কিন্তু আমরা কিছু টেকনিক অবলম্বন করি না, কারণ সব যে পড়তে হবে তাও কিন্তু না, ঠিক আছে? তো টেকনিক অবলম্বন করে পড়লে আমাদের জন্য পড়াটা একদম সহজ হয়ে যায়, ঠিক আছে? এখন এইখানে আরেকটা টেকনিক যদি আপনাকে বলি, তাহলে দেখেন আপনি আরো বেশি অ্যাডভান্স হয়ে যাবেন। কি? আপনার শব্দ ভান্ডার পড়েন নাই? যে হচ্ছে কি শব্দ ভান্ডার, এখন এইখানে যদি আমি বলি ফার্সি উপসর্গযুক্ত যত সকল শব্দ আসবে সবগুলো ফার্সি ভাষার কি বলেন তো শব্দ হবে। তাহলে আপনি যখন পরীক্ষায় দেখবেন ফার্সি উপসর্গযুক্ত কোনো হচ্ছে শব্দ আছে, যদি বলে এই শব্দটা কোন ভাষার, তাহলে আপনি অত বলে দেবেন এটা কোন ভাষার বলেন তো, এটা ফার্সি ভাষার শব্দ। যদি কখনো দেখেন হচ্ছে আরবি উপসর্গযুক্ত কোনো শব্দ আছে, তাহলে সেটা কোন ভাষার হবে? আরবি ভাষার হবে। কখনো দেখেন ইংরেজি উপসর্গযুক্ত শব্দ আছে, তাহলে কি হবে? ইংরেজি ভাষার হবে। কখনো তৎসম উপসর্গযুক্ত শব্দ থাকলে তখন বলে দেবেন এটা তৎসম ভাষা। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে কি বলেন তো, যে আপনারা হচ্ছে কি মাথায় রাখতে পারবেন শব্দের টেকনিক দিয়ে। হ্যাঁ দিব, তো শব্দের টেকনিক দিব, ঠিক আছে? তো যাই হোক, যে আপনারা ফার্স্ট অফ অল উপসর্গগুলোকে চিনতে পারছেন কিনা। এখন একটা উপসর্গ যদি পরীক্ষা আছে বলে যে হচ্ছে কি বলেন তো আমি কোন ভাষা থেকে আগত, তখন আপনি কি পারবেন তাকে? ঠিক আছে, দেখেন যদি বলে হচ্ছে কি যে হর রুলস, দেখেন এইখানে বললো হচ্ছে কি হর রুলস শব্দটির মধ্যে হর কোন ভাষার উপসর্গ, দেখেন। আচ্ছা, হর রুলস শব্দটির মধ্যে হচ্ছে হর রোজ শব্দের মধ্যে হর কোন ভাষার উপসর্গ? একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেন। হর রোজ শব্দের মধ্যে হর কোন ভাষার উপসর্গ? এই প্রশ্নটা আপনাকে করলাম এবং হচ্ছে আপনারা এটা জানিয়ে দেন, কমেন্ট করে জানিয়ে দেন। ওকে, একজন লিখেছেন কাকলি চৌধুরী, লিখেছেন হচ্ছে হিন্দি। আজকে সায়নী লিখেছে, সায়ন্তী লিখেছেন হচ্ছে কি হিন্দি। হ্যাঁ, জিনুক চৌধুরী ইভা লিখেছেন হচ্ছে বিদেশি। এখন হচ্ছে এটা বিদেশি তো আমরা জানি, কিন্তু বিদেশির মধ্যে এটা কোন প্রকারের ওইটা বলতে বলেছে, ঠিক আছে? তারপর হচ্ছে কি নাজিয়া তাসনিম বলেছেন হিন্দি, নাদিম হোসেন বলেছেন হিন্দি, হ্যাঁ। তারপর হচ্ছে কি আয়েশা বলেছেন হিন্দি, তাকে শরীফা খাতুন বলেছেন হিন্দি, ফাতেমা বলেছেন হিন্দি,
তারপর হচ্ছে কি জ্যোৎস্না বেগম বলেছেন হিন্দি, জ্যোতি দাস বলেছেন হিন্দি, আলোর কোচে বলেছেন হচ্ছে হিন্দি। হ্যাঁ, তারপর হচ্ছে কি মালিহা বলেছেন কি যে ইন্ডিয়ান। আমি কি আপনাকে বলেছি ইন্ডিয়ান? তারপর দেখেন যে আরিফা বলেছেন উর্দু, নীল আকাশ বলেছেন বিদেশি ভাষার, কিন্তু বিদেশি ভাষা তো আমরা জানি, কিন্তু বিদেশি কোন ভাষার একচুয়ালি ওটা বলতে বলেছে। ওকে, তো এখানে যারা কমেন্ট করেছেন আশা করি সবার উত্তর হচ্ছে কি ম্যাক্সিমাম উত্তর দিয়েছেন সঠিক, এবং দুই একজন যারা বিদেশি বলেছেন তাদেরকে বলবো এটা হচ্ছে একদম অ্যাকুরেটলি বলবেন যেটা কোন ভাষা, রাইট? তার আপনি বুঝতে পেরেছেন যে এই জায়গা থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো আপনারা সবাই এটাকে একটা স্ক্রিনশট দেন। এখন আমি আপনাদেরকে শব্দের মধ্যে উপসর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, দেখেন। ওকে, সবার স্ক্রিনশট দেখতে চাই, এবং সবাই স্ক্রিনশট দিয়েছেন কিনা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, দ্রুত একটু কমেন্ট করবেন যে সবার স্ক্রিনশট হয়েছে কিনা। ওকে, তো স্ক্রিনশট আশা করি আপনাদের হয়ে গিয়েছে, তো আমি মুছে দিলাম। এখন দেখেন উপসর্গ নির্ণয় করা। তাহলে আমরা উপসর্গ গুলোকে চিনতে পেরেছি, এবং উপসর্গ গুলোকে এখন হচ্ছে আমরা কি করব, নির্ণয় করা শিখবো যে একটা শব্দের মধ্যে থাকলে এটাকে আমরা কিভাবে মনে রাখবো। ওকে, ওকে, যে এখন নির্ণয় যদি দেখেন, নির্ণয় একটা বাক্যে হতে পারে, উপসর্গ আইডেন্টিফাই করা, এটাকে আপনাকে একটা বাক্য দিতে পারে, দিয়ে বলতে পারে যে এটা বাক্যের মধ্যে কয়টা উপসর্গ আছে, বা একটা শব্দের মধ্যে দিতে পারে। বেসিক্যালি শব্দের মধ্যে বেশি থাকে, এবং বাক্যের মধ্যেও থাকে, যাইখানে থাকুক না কেন একই কথা। আপনি শব্দ বিশ্লেষণ করতে পারলে আপনি পারবেন হচ্ছে কি বাক্যটা করা। যদি কখনো জব ফলা থাকে, দেখেন জব ফলা থাকে, তখন আপনি মাথায় রাখবেন জব ফলার জন্য হচ্ছে উপসর্গ নির্ণয় করতে রস্বইকার হয়। কি হয় বলেন তো? রস্বইকার হয়। যে বর্ণের সাথে জফলা থাকবে, দেখেন আমি এটা লিখলাম কি জফলা, এটা কি লিখলাম জফলা। দেখেন আমি এটা জফলা লিখলাম, আবার জফলা লিখেও দিলাম। দেখেন, তো আপনি একটু বুঝেন যে জফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের সাথে উপসর্গ যখন নির্ণয় করব তখন হচ্ছে কি আমাদের রস্বইকার হবে। যেমন বয়ের সাথে জফলা আছে, দেখেন তখন আমরা রস্বইকার দিব, তাহলে কি হবে বলেন তো? বি হবে। তয়ের সাথে জফলা আছে, তখন এটাকে আমরা কি দিব বলেন তো? তয়ের সাথে রস্বইকার ব্যবহার করব। আশা করি আমরা বুঝতে পেরেছি যে জফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের উপসর্গ নির্ণয় করতে হলে সেই বর্ণের সাথে আমাদের রস্বইকার কি করতে হবে, ব্যবহার করতে হবে, রাইট? এরপরে দেখেন আমরা যদি বলি যে অনুস্বার, অনুস্বার যেখানে থাকবে সেখানে আমাদের ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, অনুস্বারের জায়গায় কি করতে হবে বলেন তো? ম ব্যবহার করতে হবে। সং, দেখেন এখানে আমরা যদি বলি হচ্ছে কি সং, ঠিক আছে, তাহলে আমরা যদি বলি সং, তখন এই সং এর জায়গায় দেখেন অনুস্বার আছে, সেইখানে আমরা কি ব্যবহার করব? ম ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এই দুইটা হচ্ছে কি ক্লো মাথায় রাখবো যে জফলা যেখানে থাকবে সেখানে রস্বইকার হবে, এবং অনুস্বার যেখানে থাকবে সেখানে আমাদের ম হবে। কি হবে বলেন তো? ম হবে। ওকে, সবাই এই জায়গাটা একটা স্ক্রিনশট দেন। এখন আমরা শব্দ দেখবো, শব্দগুলো দেখে নির্ণয় করা শিখবো। ঠিক আছে, সবাই একটা স্ক্রিনশট দেন এই জায়গাটা, যে যে জফলা যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের সাথে রস্বইকার হয়, এবং অনুস্বার যেখানে থাকে সেখানে ম হয়। ওকে, এখন আমাকে যদি দেখেন একটা প্রশ্ন করা হয় যে বলা হয় এই শব্দটার মধ্যে কয়টা উপসর্গ আছে, আপনাদেরকে একটা জিনিস শিখাই। দেখেন আপনারা সবাই জানেন যে ব্যাকরণ শব্দটা, এবং এই ব্যাকরণ শব্দটা আমরা নিচ্ছি। দেখেন এই ব্যাকরণ শব্দে কয়টি উপসর্গ আছে, আপনাকে বললো বললো হচ্ছে এই ব্যাকরণ শব্দে কয়টি উপসর্গ আছে বিশ্লেষণ করো। তাহলে আমরা যদি বলি বয়ের সাথে কি দিব বলেন তো? জফলা রস্বইকার, পরে কি থাকবে বলেন তো? আ। ঠিক আছে, তারপর কি থাকবে বলেন তো? যেটা থাকে সেটা আমরা কি বলেন তো? ক্রিয়াযোগ কি বলেন তো? অন। আমরা সবাই এই জায়গাটা জানি, রাইট? তাহলে এখন বলেন যে এই যে ব্যাকরণ শব্দে কয়টা উপসর্গ আছে? তিনটা, তাই না? নাকি দুইটা? দুইটা। দেখেন একটা বি আর একটা হচ্ছে আ। এই বয়ের সাথে জফলা ছিল, জফলার জন্য আমি কি দিলাম? রস্বইকার ব্যবহার করলাম, এবং আকার ছিল, দেখেন এখানে আকার ছিল, আকারের জন্য আমি এখানে কি করলাম? আকার বর্ণটাকে লিখে দিলাম, রাইট? তাহলে এই ব্যাকরণ শব্দ উপসর্গ কয়টি পেয়েছি আমরা বলেন তো? কয়টি পেয়েছি? দুইটি পেয়েছি। ব্যাকরণ শব্দ উপসর্গ কয়টি পেয়েছি? দুইটি পেয়েছি, রাইট? এখন দেখেন আমরা যদি আরেকটু ভিতরে যাই, যে অন্য শব্দে যে আমরা যদি বলি অত্যাচার, দেখেন কি বললাম? অত্যাচার। ওকে, অত্যাচার শব্দে কয়টি দেখেন উপসর্গ রয়েছে। ঠিক আছে, তাহলে অত্যাচার শব্দে কয়টি উপসর্গ রয়েছে, আমরা কোন পর্যন্ত যাব দেখেন তো? আমরা প্রথম যাবো কোন পর্যন্ত? অত। অত দেখেন তয়ের সাথে কি আছে? জফলা আছে, এই জন্য কি দিলাম বলেন তো? অতি দিলাম। এখন অতিটা লেখার পরে দেখেন কি থাকে? আচার থাকে। কি থাকে? আচার থাকে, আচারটা লিখলাম। এখন আপনি বলেন যে এখানে অতি লিখলাম, একটা অতি উপসর্গ, আচার, আমি সবগুলো শব্দ শেষ পর্যন্ত দেখবো, কোন পর্যন্ত আমি যেতে পারি ভেঙ্গে ভেঙ্গে। আমি যদি আঁকে ভেঙে দেই তাহলে দেখেন আমি কিন্তু এখানে আঁকে ভাঙতে পারি।
আকে যদি আমি আলাদা করে লিখি তারপরে কি হয়, চার হয়। এই চার একটা মূল শব্দ কি না একটু লক্ষ্য করেন, এই চার একটা কি বলেন তো, মূল শব্দ। এই চার কি একটা মূল শব্দ। তার মানে এই আছাড় যখন আমি একসাথে লিখলাম, আছাড়কেও কি করা যায়, আরো ছোট করা যায়, শেষ পর্যন্ত যাওয়া যায়, তাই না? এই জন্য আটাকেও একটা কি বের করা যায়, উপসর্গ হিসেবে বের করা যায়। তাহলে আমাকে বিশ্লেষণটা দেখতে হবে আমি কোন পর্যন্ত যেতে পারি। এখন আপনি বললেন যে চারকে আবার ভাঙ্গি, তো চারকে ভাঙলে কি হবে, চারকে ভাঙলে স যোগ আ যোগ কি হবে, র। এখন আপনি যদি বলেন এই স কে একটা উপসর্গ হবে, আ কে একটা উপসর্গ হতে পারবে, পারবে না। কেন পারবে না, এখানে কিন্তু মূল শব্দ কোনোটা নেই। ওকে, তার মানে অবশ্যই আমাকে ভাঙতে হবে মূল শব্দটার পূর্ব পর্যন্ত। একদম মূল শব্দটা যেখানে আছে কি আমি পূর্ব পর্যন্ত যাবো, যে শব্দটা হচ্ছে দেখেন একটা অর্থ থাকবে। দেখেন এই চারের একটা অর্থ রয়েছে, ঠিক আছে? তো আমরা সেই পর্যন্ত কিন্তু যেতে পারি। তাহলে অত্যাচার শব্দ দেখেন আমরা কয়টা উপসর্গ পেয়েছি বলেন তো, দুইটি পেয়েছি। কয়টি? দুইটি। একটা হচ্ছে কি বলেন তো, কি বলেন তো, অতি, আর একটা কি বলেন তো, আ। ঠিক আছে, ওকে। একজনে দেখেন কমেন্ট করেছেন যে তানজিল সুলতানা ক্রি অন কিভাবে হলো স্যার, এটা প্রকৃতি প্রত্যয়ের নিয়মে, ঠিক আছে? ওই জায়গাটা আপনাদেরকে কিন্তু আমি যে দেখেন এইখানে যদি আমরা বলি হচ্ছে কি যে করণ, প্রকৃতি প্রত্যয়ের নিয়মটা কি জানেন, একটা আমি বলি যে এই র যেখানে থাকবে, র এর যেখানে থাকবে একটু বুঝেন, এর পূর্ববর্তী বর্ণে রিকার দিতে হবে। তাহলে এই জন্য আমি কয়ের সাথে কি দিলাম, রিকার দিলাম। পরের শেষে যেটা থাকে সেটা প্রত্যয় কি থাকে, অন থাকে। র বা রেপ যেখানে থাকবে তার পূর্ববর্তী বর্ণে কি দিতে হয়, রিকার দিতে হয়। এটা প্রকৃতি প্রত্যয় নিয়ম। ওকে, আচ্ছা। এখন অত্যাচার শব্দে দেখেন হচ্ছে আমরা কয়টি উপসর্গ পেয়েছি, দুইটি, তাই না? তাহলে আমাদেরকে এখন যদি আরেকটি শব্দ আমি বলি আপনাদেরকে, দেখেন দুর্নীতি। হুম, দেখেন দুর্নীতি। এখন দুর্নীতি দেখেন, দেখেন দুর্নীতি শব্দটির মধ্যে হচ্ছে কয়টি উপসর্গ রয়েছে, এটা আপনাকে বের করতে বলবো। তাহলে আপনি ভাঙ্গেন কোন পর্যন্ত যেতে পারেন, ধূর, তারপর কি থাকে বলেন তো, নীতি, তাই না? এখন এই যে নীতিটা একটা মূল শব্দ হয়েছে কিনা, মূল শব্দ হয়েছে তো। কিন্তু আপনি এখানে নি কে আলাদা করেন, টি কে আলাদা করেন, টি এর কোনো একটা অর্থ থাকবে না, মূল শব্দ হবে না। এই জন্য আমরা এখানে নি কে কিন্তু আরো উপসর্গ হিসাবে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে দুর্নীতি শব্দ কয়টি উপসর্গ রয়েছে বলেন তো, কয়টি রয়েছে বলেন তো, একটি উপসর্গ রয়েছে। কয়টি রয়েছে, একটি উপসর্গ রয়েছে। তার মানে আমরা কি বিশ্লেষণ করতে পারতেছি বলেন তো, দেখেন। ওকে, এখন আপনাদেরকে আমি আরেকটা শব্দ বলি, দেখেন যে এটা আশা করি আপনারা সবাই লিখেছেন। তো এখন দেখেন, না লিখলেও সমস্যা নাই এগুলো। আমি যদি বলি হচ্ছে অনাবশ্যক। এখন এই অনাবশ্যক শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে, ঠিক আছে? এখন আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন তো, এটা হচ্ছে কি আপনাদের কাজ দিলাম, সেটা দেখেন অনাবশ্যক শব্দে কয়টি উপসর্গ রয়েছে, রাইট? এটা আপনারা বের করবেন, ঠিক আছে? সবাই এটা বের করবেন, দ্রুত দ্রুত কমেন্ট করবেন সবাই, এবং এটা আপনাদের কাজ। ওকে, একজন কমেন্ট করেছেন স্যার অন এর নিজস্ব কোনো অর্থ আছে, অন তো একটা প্রত্যয়, ঠিক আছে? অন একটা প্রত্যয়। আর প্রত্যয় কি করে, একটা শব্দের সাথে যুক্ত হয়ে ওই শব্দের অর্থের পরিবর্তন করে। একজন বলেছেন দূর কি উপসর্গ, হ্যাঁ দূর তো উপসর্গ। কোনটা, দূর তো আমি লিখাইছিলাম এই, দেখেন বাদ বাকি গুলোর মধ্যে দূর ছিল না, তাহলে এটা কোন উপসর্গ, তৎসম উপসর্গ, তাই না? ওকে, অনাবশ্যক শব্দে কয়টি উপসর্গ রয়েছে, কয়টি? অনেকে লিখতেছেন দুইটি, অনেকে লিখতেছেন অনাযোগ আবশ্যক, একজন লিখেছেন অনাযোগ বহুযোগ শীত। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখেন যে আমরা যে এটাকে যদি ভাঙি তাহলে কি হবে বলেন তো, আমি অ কে ভাঙলাম, ঠিক আছে? অ কে ভাঙার পরে এটা কি থাকে বলেন তো, নাবশ্যক। দেখেন কি থাকে, নাবশ্যক। এখন আপনি বলেন এই নাবশ্যক কি শব্দ হতে পারবে, নাবশ্যক কি কোন শব্দ না? তার মানে আমি কি অ কে উপসর্গ ধরতে পারবো না, সেক্ষেত্রে আমাকে কি যেতে হবে, আমার অ না ওই পর্যন্ত যেতে পারবো। দেখেন আমি কোথায় যেতে পারবো, অ না পর্যন্ত, রাইট? অ নাকে যদি আমি ভাঙি তারপর কি থাকে বলেন তো, যে কি থাকে বলেন তো, আবশ্যক থাকে, তাই না? তাহলে এই আবশ্যকের মধ্যে যদি আপনি কি আখেও ভেঙে দেন,
আকেও ভেঙে দেখ, তখন কি থাকে, আযোগ কি থাকে, বর্ষক। এখন আটাকে যদি আপনি উপসর্গ ধরতে যান, ঠিক আছে, তার এই বর্ষকের একটা কিন্তু অর্থ থাকতে হবে, কিন্তু এই বর্ষকের কিন্তু কোনো শব্দ নয়, এই বর্ষকের কিন্তু কোনো অর্থ নেই। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে কি আমাকে এই আটাকে উপসর্গ ধরা যাবে না। তাহলে এখানে অনাযোগ কি আছে বলেন তো, আবশ্যক। তাহলে উপসর্গ কয়টি পেয়েছি, একটি পেয়েছি। কয়টি পেয়েছি, একটি। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। ওকে, সবাই বুঝতে পেরেছি যে অনাবশ্যক শব্দে উপসর্গ কয়টি আছে, একটি রয়েছে, রাইট? ওকে, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিচ্ছেন। দেখেন সবাই বলতেছেন একটি একটি, অনেকে যারা দুইটি বলেছেন, দেখেন দুইটি কেন হয়নি সেটা আপনি বুঝতে পেরেছেন আশা করি, যে এখানে আকে আলাদা করলে বর্ষকের কোনো অর্থ থাকে না। দ্যাটস ওয়াই এখানে আমি দুইটি উপসর্গ বলতে পারবো না। তো অনাবশ্যক শব্দে কয়টি উপসর্গ রয়েছে, একটি রয়েছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু হচ্ছে কি আপনারা পড়বেন এবং হচ্ছে কি এগুলো হচ্ছে কি আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো প্র্যাকটিস করবেন। এখন আসেন যে উপসর্গের অর্থ আছে, ঠিক আছে, অর্থগুলো কি করতে হবে। নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যারা আছে বা হচ্ছে যাদের হচ্ছে কি জর্জ সেম্প্রিতি আছে, ওইখানে দেওয়া আছে সবগুলো, কতগুলো শব্দ দেওয়া আছে। এখন এই শব্দগুলোর কতগুলো হচ্ছে কি অর্থ আছে, নিজস্ব অর্থ আছে। সেই অর্থগুলো দেখতে হবে যে এই উপসর্গটা এই শব্দে বসলে এটা কি অর্থ প্রকাশ করে, ঠিক আছে? যেমন ধরেন আমি যদি বলি হচ্ছে একটা কথা, যে দা একটা শব্দ, দা একটা কি বলেন তো শব্দ। তো দা একটা শব্দ, দা তো আমরা বুঝি যেটা হচ্ছে কি যে কাটাকাটি করে, তাই না, দা। তো এই দাটা যে একটা শব্দ হয়, এর পূর্বে যদি আমি একটা হচ্ছে কি রাম শব্দটা ব্যবহার করি, তখন সেটা কি হয়ে যাবে, রামদা। এখন যদি বলে আপনাকে যে রামদা শব্দে রাম উপসর্গের অর্থ কি, রাম উপসর্গের অর্থ কি, দেখেন এইখানে বললো রাম উপসর্গটির অর্থ কি। তো রামদা শব্দে দেখেন আপনি বুঝেন যে মূল শব্দটার পূর্বে বসতে যেটা, সেটাই তো উপসর্গ। তার রাম মূল শব্দের পূর্বে বসতে, সরি দেখেন দা শব্দের হচ্ছে মূল শব্দ, তাহলে এই মূল শব্দের পূর্বে বসে দেখেন ওই যে এই শব্দটার অর্থটাকে কি করছে, সে বিকৃত করছে। অর্থটা কি হচ্ছে কি, সে ক্ষুদ্র করেছে নাকি বৃহৎ করেছে নাকি প্রকৃষ্ট করেছে, নাকি হচ্ছে কি সম্যক অর্থ দিয়েছে, এইগুলো একটু দেখতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে, এইগুলো একটু দেখতে হবে যে এটা অভিমুখ, যেমন বলি যদি অভি উপসর্গটি ওইখানে কি অর্থ দিয়েছে, এই ধরনের কথা বলতে পারে। পাতিহাস ওইখানে কি অর্থ দিয়েছে, ঠিক আছে। তো অর্থটা আমি বললাম, সেই বাক্য শব্দটার মধ্যে বসার পরে এই শব্দটার অর্থটা কি ধরনের পরিবর্তন করছে। অর্থাৎ এই শব্দটা দেখেন ছিল কি দা, তো দা তো এটা আমরা জানি হচ্ছে কি একটা দা, দা মানে কি, যে দেখেন বটি, বটির মতো দা যেটা থাকে, এটাতে কি করে বলেন তো, আমি তো আঁকতেও পারি না তো সুন্দর করে, এই যে দেখেন এটা ধরেন দা, ঠিক আছে, এটাতে কি করে, কূপ দেয়, তাই না, কাটাকাটি করে। তো এই যে দাটাকে যখন আমি বলবো হচ্ছে রামদা, তখন দেখেন এই রামদাটা তখন দেখেন তো আরো বড় হবে কিনা বলেন তো, রামদাটা কি হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। তা দা অর্থটাকে কি করছে, যে সংকীর্ণ ছিল দা ছোট ছিল, রাম তো রাম ব্যবহার কারণে এটা কি আরো বড় বোঝা যাচ্ছে, কি বৃহৎ, তাই না? তাহলে আমাদের এখানে বুঝতে হবে এখানে হচ্ছে কি এই রাম উপসর্গটি কি হয়েছে বলেন তো, যে বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে। তদ্রুপ দেখেন আমি আরেকটা উদাহরণ দিলাম আপনাকে, দেখেন ছাগল, ঠিক আছে, এই ছাগল শব্দটা দেখেন হচ্ছে কি, আমরা জানি হচ্ছে ছাগল, তাই না, তাই না, কিন্তু এর পূর্বে আমি বসিয়ে দিলাম হচ্ছে কি রাম ছাগল। এখন রাম ছাগল যখন বলা হচ্ছে তখন দেখেন এই ছাগলটা কি ছিল বলেন তো, তার মানে কি ছাগলটা কি বুঝাইতো, ছাগলটা কি বোঝায়, ছাগল তো একটা প্রাণী, ছোট ছিল, কিন্তু রাম ছাগল কি তার থেকে একটা বড় একটা ছাগল, তাই না, বৃহত্তত্ত্বে। অর্থাৎ রাম যখন যুক্ত হয় তখন সেটা কি হচ্ছে বলেন তো, বৃহত্তত্ত্ব দিচ্ছে, তাই না? এইভাবে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এবং এইভাবে কিন্তু পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। যেমন আমি যদি বলি হচ্ছে কি, যে আপনারা জানেন হচ্ছে কি হাঁস একটা শব্দ, তাই না, ঠিক আছে। এখন তারপরে যদি আমি বলি পাতি হাঁস, তখন দেখেন এই পাতিটা উপসর্গ, এই পাতিটা যখন হাঁসের পূর্বে যুক্ত হয়েছে তখন হাঁসের অর্থটা কি করছে, ছোট করেছে, অর্থাৎ ক্ষুদ্র অর্থ দিয়েছে, তাই না? ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি প্র্যাকটিস যখন করবেন, তো প্র্যাকটিস করবেন কোথা থেকে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা থেকে প্র্যাকটিস করবেন। ওইখানে দেওয়া আছে শব্দগুলো, এবং যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কি আপনি প্র্যাকটিস করলেই হবে। বুঝতে পারছি? এবং বিগত সালের প্রশ্নগুলোকে আপনাকে সুন্দর করে হচ্ছে কি সলভ করতে হবে, ভাজা ভাজা করতে হবে, কিন্তু না করলে কিন্তু পারবেন না। এখানে আমি যত কথা বলি না কেন, আমি আপনাকে যত কিছু দেখাই না কেন, কোনো লাভ নেই আপনি যদি নিজে থেকে উপসর্গগুলোকে মুখস্থ না করেন এবং অর্থগুলোকে না পড়েন বা না শিখেন, তাহলে এটা আপনাদের কাজ কিন্তু, বুঝতে পারছেন? ওকে, তার মানে এইগুলো হচ্ছে কি আপনাদের পড়া লাগবে, রাইট? এখন আসেন যে উপসর্গ, যে এই জিনিসগুলো দেখলাম, তো উপসর্গ থেকে যে কি ক্যাটাগরি প্রশ্ন হবে সেগুলো বুঝলাম। এখন পরীক্ষা যদি আসে আমরা কি পারবো সবাই এগুলোকে আনসার করতে? আমি আশা করি আপনারা সবাই পারবেন যদি আপনারা প্র্যাকটিস করে থাকেন, ঠিক আছে।
প্র্যাকটিস করলে কিন্তু আপনারা পারবেন, যদি প্র্যাকটিস না করেন তার মানে কিন্তু আপনারা পারবেন না। এখন দেখেন আমরা যদি বলি এখানে আজকের টপিকটা ছিল অনুসর্গ, উপসর্গ এবং আরেকটা ছিল কি বলেন তো অনুসর্গ। আচ্ছা এই দুইটার পার্থক্য কি? অনুসর্গ শব্দের কোথায় বসে বলেন তো? শব্দের শেষে বসে, শব্দের শেষ, তাই না? অর্থাৎ উপসর্গ যদি হচ্ছে কি প্রিফিক্স হয়, অনুসর্গ হচ্ছে আমাদের কি সাফিক্স এর মতো, কিন্তু এটা সাফিক্স আমরা বলতে পারবো না, প্রত্যয় বলতে পারবো না, পার্থক্য আছে। ঠিক আছে, প্রত্যয় এবং অনুসর্গের পার্থক্য আছে, এই জন্য আমি এটাকে বলতে পারতেছি না, কিন্তু এটাকে আমরা সাফিক্স হিসেবে বলি। শব্দের শেষে বসে, শব্দের শেষে বসে ওই শব্দটার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করে, ওই শব্দের সাথে কি একটা করে সম্পর্ক বিল্ড আপ করে, অর্থাৎ সম্পর্ক তৈরি করে বা অন্বয় সাধন করে। ঠিক আছে, হ্যাঁ। এখানে আমি যদি একটা বাক্য লিখি, দেখেন আমি যে বলেছি কি সীমার মাঝে অসীম তুমি, সীমার মাঝে অসীম তুমি, এখানে বলা হলো মাঝেটা কি একটা অনুসর্গ। ঠিক আছে, অনুসর্গের কাজটা কি এটা বুঝেন। অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ হতে পারে বা কর্ম প্রবচনীয় শব্দ হতে পারে, ওটাও হতে পারে। ঠিক আছে, অনুসর্গ হচ্ছে শব্দের শেষে বসে, শব্দের শেষে বসে একটা সম্পর্ক স্থাপন করে, একটা সম্পর্ক বিল্ড আপ করে দেয়। ঠিক আছে, তো সীমার মাঝে অসীম তুমি, হ্যাঁ দেখেন এখানে মাঝেটা হচ্ছে কি বলেন তো, হ্যাঁ একটা কি অনুসর্গ। এখন এইটা কোথায় বসেছে? এই সীমার পরে বসেছে। এখন সীমার মাঝে দেখেন এই মাঝেটাই সীমার সাথে কি করেছে বলেন তো, একটা সম্পর্ক তৈরি করেছে। দেখেন সীমার মাঝে অসীম তুমি, অর্থাৎ এই সীমার মাঝে বা সীমার মধ্যে তুমি, তাই না? অর্থাৎ এটা ব্যক্তি অর্থ দিচ্ছে। তো এইখানে দেখেন এই মাঝেটা একটা কি বলেন তো অনুসর্গ, এবং এটা কার সাথে যুক্ত হয়েছে? এটা শব্দের পরে বসেছে। এবং অনুসর্গ কি হতে পারে? ঠিক আছে, আরেকটা বাক্য যদি আমি একটু লিখি আপনাদেরকে, দেখেন যে তুমি বিনে, তুমি বিনে কে আছে মোর, দেখেন তুমি বিনে কে আছে মোর মোহিতে, একটা কথা বললাম। দেখেন এখানে বিনেরটা একটা কি বলেন তো অনুসর্গ। কেন? এইখানে দেখেন তুমি এটার সাথে একটা একটা সম্পর্ক তৈরি করেছে। কি ধরনের সম্পর্ক? মানে তুমি ছাড়া, ঠিক আছে তুমি ছাড়া, অর্থাৎ তুমি ছাড়া কে আছে মোহিতে, মোহিতে মানে কি বলেন তো পৃথিবীতে, অর্থাৎ মোর কে আছে মোহিতে। তো এই বিনাটা কি বলেন তো একটা কি অনুসর্গ। তো অনুসর্গটা কি? সেম একই ধরনের, বিনা, বিহনে, উত্তম, মাঝে, পক্ষে, এগুলো কিন্তু অনুসর্গ। এবং বিভক্তি গুলো আছে না, ধারা দিয়ে, কর্তৃক, হতে, দিকে, থেকেছে, এগুলো কিন্তু কি বলেন তো অনুসর্গ। বুঝতে পেরেছেন? অনুসর্গ হচ্ছে কি বিভক্তির ন্যায় বসে, কি কিসের ন্যায় বসে? বিভক্তির ন্যায় বসে, বসে ওই শব্দের সাথে কি করে একটা সম্পর্ক স্থাপন করে বা অন্বয় সাধন করে। এবং আমরা অনুসর্গগুলোকে কি করব? অনুসর্গগুলোকে আমরা দেখবো হচ্ছে কি কতগুলো অনুসর্গ রয়েছে, যেমন আমি কয়েকটা বলেছি যে কতগুলো, যে আমরা বিভক্তি যেগুলো আছে বিভক্তিগুলো কিন্তু অনুসর্গ। ঠিক আছে, বিভক্তিগুলো কি অনুসর্গ। এবং হচ্ছে কি ছাড়া, মাঝে, হ্যাঁ মধ্যে, বিনা, বিহনে, উত্তম, হ্যাঁ পক্ষে, ওগুলো কি বলেন তো যে অনুসর্গ। এই অনুসর্গ গুলো চিনে রাখলেই হবে। এবং অনুসর্গ কতগুলো আছে, যে অনুসর্গ হচ্ছে কি আসলে এই বাক্যে বসে এটা কোন কারকের সাথে বসেছে, হ্যাঁ বা হচ্ছে কি এটা আসতে পারে, অথবা আসতে পারে এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আসতে পারে, অথবা হচ্ছে কি অনুসর্গ যে যে কি বলতে পারে এখানে বাক্যে অনুসর্গ কোনটি। ঠিক আছে, ওই ধরনের বলতে পারে। ওকে, তাহলে অনুসর্গ থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এগুলো আমাদের হ্যাঁ হতে পারে। তাহলে উপসর্গ এবং অনুসর্গ, অনুসর্গের অপর নাম কি বললাম? পরসর্গ বা কর্ম প্রবচনীয় শব্দ। এবং অনুসর্গ কোথায় বসে? শব্দের শেষে বসে। শব্দের শেষে বসে কি করে? শব্দের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। মোটামুটি এই ধরনের অনুসর্গ থেকে প্রশ্ন এসেছে বিগত সালে। এবং যদি এটা আসে যেটা অর্থ দিতে পারে, যে হচ্ছে কি এটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, ওগুলো আসতে পারে, রাইট। এরপরে দেখেন যে আজকে আমরা যদি পড়লাম উপসর্গ এবং অনুসর্গ, যদি আমরা ভালো করে পড়ি, বাসায় প্র্যাকটিস করি, তারপরে উপসর্গ অনুসর্গ সবগুলো প্রশ্ন বিগত সালে পড়ে ফেলি, তাহলে আমরা পারবো। এবং পাশাপাশি এখান থেকে আমরা যে কাজটা করব, আমি আপনাদেরকে যদি বলি যে উপসর্গ, যে হচ্ছে আজকে যে কাজগুলো করবেন উপসর্গ এবং অনুসর্গ, বিগত সালের প্রশ্ন তো অবশ্যই সলভ করবেন। ঠিক আছে, বিগত সালের যে হচ্ছে কি কি করবেন, বিগত সালে যতগুলো প্রশ্ন আছে, হ্যাঁ বিগত সালের প্রশ্ন ওই সবগুলো আপনারা সলভ করবেন। পাশাপাশি হচ্ছে কি, যে আমি যেটা বললাম নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা যেটা রয়েছে, নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণটা, হ্যাঁ নবম দশম শ্রেণীর পুরাতন ব্যাকরণ বই, ঠিক আছে, অথবা আপনাকে বললাম হচ্ছে কি যে যেটা আছে সেটা কি বলেন তো, আমাদের হচ্ছে কি জর্জ, যেটা আমরা আপনাদেরকে সাজেস্ট করেছি ওখানে দেওয়া আছে অর্থগুলো এবং প্রশ্নগুলো, ওখান থেকে আপনি
প্র্যাকটিস করবেন। এবং আমাদের শীটটাতে হচ্ছে কি বলেন তো, হ্যাঁ আমাদের শীটটাতে ওগুলো দেওয়া আছে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমাদের শীটটা যেটা আছে লেকচার শীট, হ্যাঁ লেকচার শীট ওটা খুলবেন, খুলে ওখান থেকে আপনি পড়বেন। লেকচার শীটও দেখবেন হচ্ছে কি আপনার হচ্ছে কি এই বিগত সালের হচ্ছে যতগুলো অর্থ দেওয়া আছে সবগুলো অর্থ এবং যেগুলো এসেছে সেগুলো মানে গুরুত্বপূর্ণ গুলো সবগুলো এখানে দেওয়া আছে, গুরুত্বপূর্ণ সবগুলো মোটামুটি দেওয়া আছে। ঠিক আছে, ওগুলো আপনারাই পড়বেন। ওকে। হুম। তারপর পাশাপাশি যে যে কাজগুলো করবেন, যে এগুলো বললাম, কিন্তু আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে গত যে পরীক্ষাটা গিয়েছে, গত শুক্রবার যে পরীক্ষাটা গিয়েছে, গত এক্সাম, ও তো অনেকগুলো এক্সাম গেছে তাই না? গত এক্সামে দেখবেন হচ্ছে কি যে আপনাদেরকে একটা লাইভ ক্লাস নেই, অর্থাৎ হচ্ছে ফ্রি ক্লাস থাকে তাই না? ফ্রি ক্লাসে আমরা কি করি বলেন তো? ফ্রি ক্লাসে আমরা হচ্ছে কি যে গবেষণামূলক যে প্রশ্নগুলো আছে, গবেষণামূলক ওই প্রশ্নগুলো কিন্তু সলভ করি। তো আপনারা দেখবেন ফ্রি ক্লাস থেকে গত চাকরি যে পরীক্ষাগুলো গিয়েছে, তো এই পরীক্ষাগুলোতে দুইটা প্রশ্ন কিন্তু, যে আমরা যে 20টা এমসিকিউ পড়েছিলাম যে সমাজের, দুইটা এমসিকিউ কিন্তু হুবহু এখান থেকে আসছে। একটা হচ্ছে জীবন মরণ ছিল, আর একটা ছিল হচ্ছে কি আপনি দেখবেন হচ্ছে কি এই জলের স্থলে, যেটা হচ্ছে কি আমরা বলেছিলাম যে এটা হচ্ছে কি অলুক দ্বন্দ্ব সমাসাই। তো এই ধরনের এই দুইটা প্রশ্ন কিন্তু আমি দেখেছিলাম, দুইটা চাকরি পরীক্ষার প্রশ্ন আমি দেখেছিলাম, আমি যখন সলভ করেছিলাম তখন দেখি হচ্ছে কি এই দুইটা প্রশ্ন এখান থেকে এসেছে। তাহলে ওই যে লাইভ ক্লাসটা, গবেষণামূলক লাইভ ক্লাসটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, এবং এমসিকিউ গুলো যেগুলো আমরা প্র্যাকটিস করাই ওখানে, তো এই ক্লাসটা আপনারা জয়েন করবেন সবাই। ওকে। তারপর হচ্ছে কি বিবেচনা প্রশ্নগুলো কোথায় পাবো ভাইয়া? দেখেন, বিগত সালের হচ্ছে এই প্রশ্নগুলোকে কোথায় পাওয়া যাবে, তো আছে আমরা যে বিগত সালের প্রশ্নগুলো কোথায় পাবো। একজন বলেছে অনুশীলন প্রিপোজিশনের মতো, হ্যাঁ এর মতোই, প্রিপোজিশনের মতো অনুশীলন বসে। ঠিক আছে, তো কারণ এখানে তো বিভক্তি আর রয়েছে, রাইট? তাহলে সেটা হচ্ছে কি এক ধরনের প্রিপোজিশন হিসেবেই বসে। তারপর হচ্ছে কি যে বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে কি এমপিটি বইয়ে দেওয়া আছে, বা যার যে বইটা আছে বাংলা ওইখানে দেওয়া আছে। ঠিক আছে, এবং আমাদের যে শিটটা আছে, আমাদের যে শিটটা এমসিকিউ বেসের, তো ওই শিটটা তো দেওয়া আছে অনেকগুলো প্রশ্ন, কিন্তু সব তো দেওয়া নেই, আপনি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে। তারপর হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাংকের সব আছে, হ্যাঁ কোয়েশ্চেন ব্যাংক তো আছে। তো আমি আপনাদেরকে যেগুলো বললাম সেগুলো, এবং এগুলো হচ্ছে কি যে কাজ করবেন, তাহলে হচ্ছে কি আপনারা ভালো করতে পারবেন। ওকে। তো আমরা হচ্ছে আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের যে পড়াগুলো ছিল, যেগুলো আমি দেখালাম সেগুলো পড়বেন, কমপ্লিট করবেন, এবং অবশ্যই হচ্ছে কি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাসাইনমেন্টটা থাকে ওইখানে আপনি হচ্ছে কি যে পড়েছেন বইটা থেকে দাগিয়ে দাগিয়ে পড়ে ওটা ছবি তুলে ওইটা হচ্ছে প্রশ্নগুলো সলভ করে ওইটাও আপনি শেয়ার করবেন ওখানে। এবং আজকে যেগুলো পড়িয়েছি নোটগুলো, সেই নোটগুলো হচ্ছে ওখানে আপনি হচ্ছে কি যে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, ধন্যবাদ।